প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, অকথ্য নির্যাতন করছে ইউনূস, হিন্দু নিধন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক রহমানের সংবর্ধনা, সংগঠিত চাঁদাবাজির মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাওয়া ভবন থেকে দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের কালো অধ্যায়, যেমন ছিল তারেকের শাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান ইনকিলাব মঞ্চের। হাদি হত্যার বিচার দ্রুত না হলে আসতে পারে ইউনূস হটানোর ডাক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন দিল আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অকথ্য নির্যাতন করছে মোহাম্মদ ইউনূস সরকার, এমনই অভিযোগ করলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। সেখানে তিনি অন্তর্বর্তী ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি বলেন, অকথ্য অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপর। এমনকি নিজের বক্তব্যে তিনি নাম না করে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেন। তার জন্য দায়ী করেন ইউনূস সরকারকে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মতো ভয়াবহ নজির স্থাপন হয়েছে। তিনি নিজের বক্তব্যে ইউনূসের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ করেছেন। তিনি বলেন, ইউনূস সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কথা ভাবছে না, বরং সব ধর্ম পালনের স্বাধীনতার মধ্যে করছে হস্তক্ষেপ। তিনি নিজের বক্তব্যে বলেন, বাংলাদেশে বিশেষ করে অমুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মতো ভয়াবহ ঘটনাও সামনে এসেছে। তার আরও দাবি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই অন্ধকার সময়কে আর দীর্ঘস্থায়ী হতে দেবে না। মাথায় রাখতে হবে, গত বছর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ভালো নয়। তাই দেশে একের পর এক হিন্দুর উপর অত্যাচারের খবর এসেছে। এই তো গত সপ্তাহেই দীপু দাসকে জনসমক্ষে পুড়িয়ে মারার ঘটনা সামনে এসেছে, যার ফলে ইতিমধ্যে উত্তেজনা পারদ চলছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ঢাকায় সংখ্যালঘু কিছু সংগঠন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। শুধু তাই নয়, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তোলে। এই অবস্থায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি ধর্মীয় নির্যাতন নিয়ে কথা বললেন। শুধু তাই নয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি বলেন, সব খ্রিস্টান ভাই বোনদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি এই বড়দিনে। অন্ধকার কেটে যাক, আলো প্রবেশ করুক, বাংলাদেশ চিরজীবী হোক। মাথায় রাখতে হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একেবারেই বদলে গেছে। শেখ হাসিনার পর মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত, সেই সঙ্গে নতুন দল এনসিপিও উঠে আসছে। তবে এই সব দলের আপাতত কিছুটা হলেও এগিয়ে রয়েছে বিএনপি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই ভোটের আগেই ফিরে এসেছেন তারেক রহমান। এখন দেখার ভোটের রেজাল্ট ঠিক কোন দিকে যায়। এদিকে সংবর্ধনায় একসময় যা ছিল সম্মানের প্রতীক, আজ তা পরিণত হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির সাংগঠনিক কৌশলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে প্রস্তাবিত সংবর্ধনার নামে দেশ জুড়ে যে হাজার কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে, তা আর বিচ্ছিন্ন গুঞ্জন নয়। এটি একটি বিস্তৃত, পরিকল্পিত এবং নিচ থেকে উপর পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক নিপীড়নের চিত্র। গ্রামের চায়ের দোকান, ভাঙ্গারির দোকান, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, অটোরিকশা চালক কেউই রেহাই পাননি। আবার একই সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদারদের কাছ থেকেও আদায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা। কোথাও দলীয় সিদ্ধান্ত এর অজুহাতে, কোথাও নগ্ন হুমকি, চাঁদা না দিলে ব্যবসা বন্ধ, ঠিকাদারি বাতিল, এলাকায় টিকে থাকা অসম্ভব। এই যদি হয় বিরোধী দলের আচরণ, তবে ক্ষমতায় গেলে কি হবে তা কল্পনা নয়, আতঙ্ক। বিএনপি বছরের পর বছর রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার, দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে নৈতিক ভাষণ দিয়ে এসেছে। অথচ আজ তারাই যদি সংবর্ধনার নামে হাজার কোটি টাকার চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে সেই নৈতিকতার ভিত্তি কোথায়? ক্ষমতার বাইরে থেকেই যদি এমন অর্থনৈতিক সন্ত্রাস চলে, ক্ষমতায় গেলে যে রাষ্ট্রীয় লুটপাটের রূপ নেবে না, এমনটা আর আশঙ্কা নয়, ইতিহাস সমর্থিত বাস্তবতা। সবচেয়ে ন্যাক্কারজনক দিক হলো, এই চাঁদাবাজির ভার চাপানো হয়েছে গরিব মানুষের কাঁধে। যে অটোরিকশা চালক সারাদিন খেটে 500 টাকা রোজগার করে, তার কাছ থেকেও নেতার সংবর্ধনার নামে
টাকা আদায় করা হচ্ছে। এটি রাজনৈতিক অনিয়ম নয়, এটি সরাসরি অর্থনৈতিক নিপীড়ন, সামাজিক অপরাধ। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে এতদিন যে নতুন বিএনপি সংস্কার, গণতান্ত্রিক রূপান্তরের গল্প শোনানো হয়েছে, এই অভিযোগগুলো সেই সব শব্দকে অর্থহীন করে দেয়। তিনি যদি এসব জানেন এবং নীরব থাকেন তবে দায় এড়াতে পারেন না। আর যদি না জানেন তবে প্রশ্ন ওঠে তিনি আসলে কিসের নেতা। বাংলাদেশের মানুষ আর সংবর্ধনা চায় না, তারা চায় নিরাপদ জীবন, কাজের নিশ্চয়তা, ন্যায্য রাজনীতি। সংবর্ধনার নামে চাঁদাবাজি মানে জনগণের পকেট কেটে নেতার ছবি টাঙানো। ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই। বিগত বিএনপি জোট সরকারের আমলে হাওয়া ভবন গড়ে তারেক জিয়ার চাঁদাবাজি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল। আর সেই পুরনো ছায়াই নতুন নামে, নতুন প্যাকেটে ফিরে আসছে। এই রাজনীতি বদল না হলে সরকার বদলালেও শোষণ বদলাবে না, শুধু মুখ বদলাবে। এদিকে এই প্রজন্মের বড় একটি অংশ জানে না কেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান 18 মাস কারাবন্দী ছিলেন, কেন তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, কেন মুচলেকা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং কেন সেই সময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত হয়েছিল। এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের কাঠামোর ভেতরে। সে সময় হাওয়া ভবন নামে পরিচিত একটি অঘোষিত ক্ষমতা কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। সরকারি নিয়োগ, বদলি, ঠিকাদারি, বড় প্রকল্পের অনুমোদন সবকিছুই নির্ধারিত হতো এই হাওয়া ভবন থেকে। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও রাষ্ট্র কার্যত পরিচালিত হয়েছে একটি পারিবারিক ও দলীয় ছায়া কেন্দ্রের নির্দেশে, যা সাংবিধানিক শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ওই সময়ের রাষ্ট্রীয় সহিংসতার সবচেয়ে ভয়াবহ দৃষ্টান্ত। শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো এই হামলায় আইবি রহমান সহ 24 জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় এটি স্পষ্ট হয় যে এই হামলা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ছিল না, বরং রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে থাকা শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে সংগঠিত একটি রাজনৈতিক হত্যা চেষ্টা। দুর্নীতির আরেক বড় উদাহরণ ছিল নাইকো গ্যাস চুক্তি ও কয়লা খনি কেলেঙ্কারি। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে করা চুক্তিতে রাষ্ট্রের হাজার কোটি টাকার ক্ষতি হয়, পরিবেশ ধ্বংস হয় এবং অবৈধ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এসব মামলায় খালেদা জিয়া সহ বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অভিযুক্ত হন, যা সরকারের শীর্ষ পর্যায়ে দুর্নীতির গভীরতা প্রকাশ করে। উন্নয়নের ক্ষেত্রেও সেই সরকার ছিল স্থবির ও অনীহাপূর্ণ। 1996 সালে পরিকল্পিত পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প ও বঙ্গবন্ধু ট্যানেলের মতো মেগা প্রকল্পগুলো বিএনপি সরকারের আমলে কার্যত থমকে যায় বা বাতিল হয়, ফলে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনাময় একাধিক পথ থেকে পিছিয়ে পড়ে। সব মিলিয়ে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকার ছিল দুর্নীতির প্রাতিষ্ঠানিক যুগ, রাষ্ট্রীয় সহিংসতার সময়কাল এবং উন্নয়ন বিরোধী শাসনের প্রতিচ্ছবি। এই সময়ে বাংলাদেশ অন্তত কয়েক দশক পিছিয়ে যায়। ইতিহাস বিকৃত হলে বা ভুলে গেলে তার পুনরাবৃত্তি অপরিহার্য। এই অধ্যায়গুলো নতুন প্রজন্মের স্মৃতিতে জীবিত রাখাই আজ সবচেয়ে জরুরি। এদিকে দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান জানিয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠা করা সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের নিজস্ব ফেসবুক পোস্ট থেকে এ আহ্বান জানানো হয়। ইনকিলাব মঞ্চ লিখে বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য আহ্বান করা হচ্ছে। অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর শাহাদাত বরণ করেন হাদি।